শিবির ক্যাডার এবং ডাকসুর নেতা, ডাকসুর সমাজ সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক এবি জুবায়ের সম্প্রতি একটা কুকাণ্ড করতে গিয়ে ধরা খেয়েছেন। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে ঘটনাটা কি ঘটেছিল। পরিবাগে তিনি গিয়ে একটা বিশেষ পরিস্থিতির শিকার হয়েছিলেন। তো সেটা নিয়ে আজকে কথা বলার প্রয়োজন মনে করছিলাম না। কথা বলার প্রয়োজন কারণ হচ্ছে স্পেসিফিকলি এইসব ইস্যুতে আসলে আমি মনে করি যে মানুষের ব্যক্তিগত যৌন অভ্যাস এবং তাদের ব্যক্তিগত যে পরিসর আছে সেটা নিয়ে আসলে খুব একটা কথা বলার কিছু নেই। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি ইভেন কি জামাতের গাজী নজরুলের কাণ্ডর পরেও কিন্তু এটা নিয়ে আলাদা কোনো ভিডিও তৈরি করিনি। এই স্পেসটুকু আমি মোটামুটি রক্ষা করতে চাই। মানুষের নিজস্ব যৌন অভ্যাস তার জায়গায় তার মতো করে হয়তো তিনি চর্চা করতে পারেন, কিন্তু এই এবি জুবায়েরের ঘটনা নিয়ে পুরা নেট দুনিয়া খুব উত্তাল হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই ক্যাডার, যিনি ধরেন প্রেসার গ্রুপের নেতা, যিনি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একেবারে তার সহকর্মী জুলাই যোদ্ধা এবং গত নির্বাচনের ভিপি প্রার্থী ইমি পর্যন্ত কেউ যার প্রেসার থেকে বাদ পড়ে নাই। এই মাস্তানিকে জায়গা মতো বলতে আবার অন্য কিছু মনে করে না, মানে একটা প্রেসার দিয়ে ফেলেছেন যারা তারা হচ্ছেন তৃতীয় লিঙ্গের যৌনকর্মী, যারা পরিবাগে ভাসমান অবস্থায় ছিলেন। এবং তারা একটা ভিডিও করে দাবি করেছেন যে এবি জুবায়ের এবং তার সাথে যাদের সঙ্গে ছিলেন শিফাতুল্লাহ তসনিম, এই দুইজন মিলে ওইখানে গিয়ে কিছু একটা করেছেন গভীর রাতে। কি করেছেন সেটা এখন বলতে পারবো না, কারণ অনেকেই টেলিভিশনের মধ্যে এই ভিডিওটা দেখে থাকেন এবং ওই সাউন্ড আলা জিনিস আমি আসলে চালাতে পারবো না, আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখে নেবেন। তো সেই কাজ করেছেন এবং করার পরে টাকা দিতে চান নাই। এটা খুব একটা অস্বাভাবিক ব্যক্তিগতভাবে, সাধারণভাবে মনে হবে যে না ঠিক আছে, ক্যাডাররা তো আশেপাশের এলাকায় এই কাজগুলো করে এবং ফাও খাওয়া, বিভিন্ন ধরনের ফাও খাওয়া তাদের একটা অভ্যাস। তাহলে এটা নিয়ে আসলে প্রশ্নটা কেন, কথা হচ্ছে কেন? কিন্তু এই লোকজন মজা পাচ্ছে, আমি মজা পাচ্ছি না, কিন্তু আমাদের কাছে মনে হয় যে এই বিষয়টা ভিন্ন একটা কারণে আমাদের একটু আজকে আলোচনা করার প্রয়োজন আছে। প্রথমে আসলে আমি ভিডিওটা দেখে ভেবেছিলাম এআই। আমি ভেবেছি যে হয়তো তার মতো দেখতে, কারণ আমরা জানি প্রচুর ফেক নিউজ অনলাইনে থাকে, তার মতো দেখতে কাউকে হয়তো সাজিয়ে গুজিয়ে বা কিছু একটা ভিডিও ক্লিপকে অন্য একটা ভয়েস ওভার দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে এআই নয়। তো দ্বিতীয়ত আমি ভাবলাম যে যেহেতু জামাত এবং জামাত জোটের যে নেতারা আছেন তারা এইসব ক্ষেত্রে সাধারণত বলে থাকেন যে দ্বিতীয় স্ত্রী মাত্র বিয়ে হয়েছে। তো আমি ভাবছিলাম যে হয়তো জুবায়ের এটাকে বলবেন যে আমার দ্বিতীয় স্ত্রী বা এরকম কিছু, কিন্তু পরে বুঝলাম যে লিঙ্গগত কারণে তার পক্ষে সেটা বলা সম্ভব হয় নাই। তিনি তৃতীয় যে কথাটা বলেছেন যে আসলে তারা সংবাদ সংগ্রহ করার জন্য সেই গভীর রাতে বা রাতের বেলা সেখানে গিয়েছিলেন। তার সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি একজন সাংবাদিক, তার নাম আবার বলি শিফাতুল্লাহ তসনিম সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং সেখানে জুবায়ের তার সহযোগী হিসাবে বা তার বন্ধু হিসেবে গিয়েছিলেন। আমরা আগে এই বিষয়ে যে বক্তব্য তসনিমের সেটা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি সিফাতুল্লাহ তসনিম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস লাইফের শুরু থেকেই বিভিন্ন জাতীয় দৈনিকে ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করে আসছি এবং ভোরের বাংলা নিউজ অনলাইন পোর্টালে বিগত প্রায় 2 বছর ধরে ক্যাম্পাস করেসপন্ডেন্ট হিসেবে শিক্ষানবিশ সাংবাদিকতা করে আসছি। তো এই রিপোর্ট থেকে দেখা গেল যে এই তসনিম তিনি হচ্ছেন ভোরের বাংলা পত্রিকার একজন শিক্ষানবিশ ক্যাম্পাস প্রতিনিধি। মানে উনি এখনো ফাইনাল ক্যাম্পাস প্রতিনিধি হন নাই, এখনো শিক্ষানবিশ। ভোরের বাংলার মূল পত্রিকা, আমি জানি না এটা কি পত্রিকা, আমি এর আগে নাম শুনি না, আমি নিজে ভোরের কাগজে কাজ করেছি এক সময়। তো ভোরের বাংলার একটা অনলাইন পোর্টাল আছে, সেটার বিশ্ববিদ্যালয় আবার শিক্ষানবিশ প্রতিনিধি আছে এবং সেখানে এই তসনিম কাজ করেন। তো স্বাভাবিকভাবে আমরা যারা একসময় সাংবাদিকতা করেছি আমরা যেটা বুঝে থাকি যে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রতিনিধির কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংবাদ সংগ্রহ করা, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা, শিক্ষকদের সুবিধা অসুবিধা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্ট্রাকচারাল প্রবলেম, এই সব নিয়েই সাধারণত এই সাংবাদিকরা বা অন্যান্য কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন যুব এবং তরুণ সংগঠনের বিভিন্ন নিউজ তারা কভার করে থাকেন। এই সব বাদ দিয়ে তারা কেন সেই বিশেষ লিঙ্গের লোকজনের
খবর সংগ্রহ করতে গেলেন সেটা আমার মাথায় ঢুকে নেই। এক, দ্বিতীয় হচ্ছে যে এই বিশেষ লিঙ্গের লোকজন কিন্তু ক্যাম্পাস এলাকায় না, এরা একেবারে ক্যাম্পাস পার হয়ে শাহবাগ পার হয়ে তারপরে পরিবাগ গিয়ে পরিবাগের একটা ওভারব্রিজের উপরে। তো ক্যাম্পাস থেকে এত দূরে তারা ক্যাম্পাসের খবর সংগ্রহ করতে কেন গেলেন সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে এবি জুবায়ের আবার এটা নিয়ে একটা বক্তৃতা দিয়ে মানে তার বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যাওয়ার আগে পুলিশকে অবগত করে গিয়েছিলেন। আমরা যারা একসময় প্রচুর ক্যাম্পাসে ঘোরাঘুরি করেছে আমরা জানি যে শাহবাগ থানার পুলিশের আসলে খুব বেশি কাজ টাজ নাই, মানে এখানে তো এদের মূল কাজই হচ্ছে ক্যাম্পাস, এই ছাত্ররা নেতারা গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আবদার করে এটা মেটানো মানে এখানে জায়রে ধর, বিশেষ করে সরকারি সংগঠনে যারা থাকে এদের কথা বাকিদেরকে ধরা এবং উদ্যানে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে এই গাঁজা এবং অন্যান্য যে ছোট পাপ যারা করে থাকে এদের উপর একটু মারধর পিটাপিটি করা, কিছু কিছু দুর্নীতিবাজ পুলিশ, সবার নাম সবাই বলবো না, বাট কিছু উপরে টুপুরে নেওয়া। তো তিনি নাকি পুলিশকে অবগত করে গিয়েছেন। আবার এই তার সহযোগী বন্ধু যিনি আবার এটা বলছেন না, তিনি আবার দেখলাম যে ফেসবুকের একটা লেখায় বলেছেন যে তারা যখন ওইখানে একটু ঝামেলা এবং বিপদে পড়ে গিয়েছিলেন তখন তারা পুলিশকে খবর দিয়েছেন এবং পুলিশ উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। তো সবকিছু মিলিয়ে এখানে একটা ঢাকঢাক গুড়গুড় আছে। পরবর্তীতে দেখলাম যে এই আমাদের যে সাংবাদিক বন্ধু এখানে আছেন তিনি বললেন যে আরেকটা বড় তৃতীয়লিঙ্গীদের করা ভিডিও আছে, সেটার ক্লিপ দেখালেন। সেই ক্লিপ দেখে আসলে তেমন কিছু বুঝলাম না, মানে ওই ক্লিপে দেখা যাচ্ছে যে ওই তৃতীয়লিঙ্গে যিনি উনি শেষ পর্যন্ত বলছেন তাহলে আমরা নিয়ে পুলিশে চলেন, মানে হয়তো গরিব যৌনকর্মী তিনি চাচ্ছিলেন পুলিশের কাছে গিয়ে যদি কোনো আশ্রয় পাওয়া যায় এবং সেটা তারা একটা করার চেষ্টা করছে। যাই হোক, ঘটনা কিছু একটা ঘটেছে অথবা কিছু একটা ঘটে নাই। আমরা যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়ানো উচিত, বিশ্ববিদ্যালয় এবং সাংবাদিক হিসাবে সাংবাদিকের পক্ষে দাঁড়ানো উচিত হিসাবে আমি মনে করছি জুবায়ের যে কথাটা বলেছেন এবং তার বন্ধু সাংবাদিক তসলিম যেটা বলছেন সেটার পক্ষে আমরা আছি, আমরা তাদের কথা বিশ্বাস করে নিয়েছি। তাহলে আজকের এই আলোচনার মূল কারণটা কি? আলোচনার কারণটা হচ্ছে যত আমরা বিশ্বাস করি না কেন তার মধ্যে বেশ কিছু কিন্তু রয়ে যাচ্ছে। কারণ আমাদেরকে বুঝতে হবে যে উঠতি তরুণ তরুণী যারা আছেন এখন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন বা মানে এই প্রজন্মের যারা আছেন, তারা এক ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন। এদের একটা বিরাট এক্সপোজ হয়েছে ইন্টারনেটের কারণে, বিশ্বায়নের কারণে, এবং পরবর্তীতে তারা কিছু কনফিউজের কারণ একটা বড় সংখ্যক লোকজন এখানে যারা এসেছেন তারা কিন্তু কো এডুকেশনের মধ্য দিয়ে আসেন নাই, সহশিক্ষা পান নাই। এর একটা বড় অংশ মাদ্রাসা থেকে এসেছেন। মাদ্রাসা আমরা জানি যে সহশিক্ষা নাই এবং তাদের জন্য নারী পুরুষের যে স্বাভাবিক আচার আচরণ ব্যবস্থাটা এটা আসলে অনেকটা অস্বস্তিকর। আমি এদেরকে দোষ দিই না, কারণ তারা ছোটবেলা থেকে এটার মধ্যে দিয়ে আসে নাই। বিশেষ করে মাদ্রাসা থেকে যারা এসেছেন তাদের তো কোনোই সুযোগ ছিল না, এবং উল্টো যারা একটু মাদ্রাসা নিয়ে খোঁজখবর নিয়ে থাকেন তারা অনেকেই জানেন যে মাদ্রাসা ব্যাপক সংখ্যক বিভিন্ন কারণে, যেহেতু ওইখানকার মাদ্রাসার শিক্ষকরা ওইভাবে প্রশিক্ষিত নন এবং বাচ্চারা ওইখানে ওভারনাইট থাকেন, অনেকেই বলাৎকারের শিকার হয়ে থাকেন। সো তাদের অনেকের মধ্যে এই ধরনের ট্রমাও থাকতে পারে। সবকিছু মিলিয়ে তাদের যে স্বাভাবিক যৌন সম্পর্ক, নরনারীর যে সম্পর্ক, যে আস্থার জায়গাটা, এটা তাদের মধ্যে তৈরি হয় না এবং এই কারণে নানা বিকৃতি দেখা যায়। এই বিকৃতি যে শুধুমাত্র আমি বলবো না যে ওই ওই ধরনের বিকৃতি না, এটা না, এর বাইরেও ধরেন স্বাভাবিকভাবে ছেলে মেয়েদের যে স্বাভাবিক সম্পর্ক এটা তাদের মধ্যে থাকছে না, এবং এটা না থাকার কারণে যেটা হচ্ছে অনেক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে শাহবাগে আপনারা রেগুলার দেখবেন এই যে হাদিমাদি ছিঁড়ে ফেল বলে যে স্লোগানগুলো দেওয়া হয়, এটা হচ্ছে একটা অবদমিত যৌন আকাঙ্ক্ষার জায়গা থেকে প্রজন্মের একটা জায়গায় যে মুখে অশ্লীল কথা বলতাম, নারীদেরকে নিয়ে অহেতুক এবং নারী অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খুবই অবমাননাকর মন্তব্য করা, বক্তৃতায় বলা, নারীদেরকে অপমান করা, এই যে জায়গাটা তৈরি হয়েছে এটা কারণ হচ্ছে আমাদের এই প্রজন্মের একটা বড় সংখ্যক তরুণ, বিশেষ করে তরুণ এবং তরুণী যারা হয়তো কোনো কারণে তাদের শৈশব, কৈশোর এবং তারুণ্যে তাদের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়াটা হয় নাই। এই বিকাশ প্রক্রিয়াটাকে তারা ডিল করছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, তারা ভালোভাবে ডিল করছেন, কিন্তু এখানে এক ধরনের সামাজিক গবেষণার প্রয়োজন আছে এবং সামাজিক হস্তক্ষেপের প্রয়োজন আছে। এই হস্তক্ষেপ যদি না হয়, আপনি শুধুমাত্র যে টিএসসিতে আমি দেখলাম একটা নারী কর্নার বানিয়ে একটা ঘুমটা টুমটা লাগিয়ে দেওয়া হয়েছে, ভালো, যাদের
যারা অস্বস্তি বোধ করেন অন্যদের সামনে খেতে, এই যে বললাম এটা অস্বাভাবিক নয়, কিন্তু তাদের আপব্রিঙ্গিং এর জায়গার কারণে তারা হয়তো আরো তাদেরই বন্ধু বান্ধব যে ছাত্ররা আছেন বা অন্যদের সামনে খেতে অস্বস্তি ফিল করেন, তাদের জন্য টিএসসি ক্যাফেটেরিয়া একটা আলাদা ঘুমটা কেবিনের ব্যবস্থা করা হয়েছে, এটা ভালো। কিন্তু মূলত হচ্ছে গিয়ে এই তরুণ তরুণীদের এই মানসিক বিকাশ এবং স্বাভাবিক যে নরনারীর সম্পর্ক, এই জায়গাটা নিয়ে কাজ করার প্রয়োজন আছে। কাজ না করলে আমরা একটা বিকৃত বিভিন্ন ধরনের বা অস্বাভাবিক অস্বস্তিকর পরিবেশের একটা প্রজন্ম পেতে যাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে যারা আছেন, আমি জানি না জেন্ডার স্টাডিজের স্যার যারা আছেন বা সমাজ কল্যাণ বিভাগের যারা আছেন, তারা হয়তো এটাকে নিয়ে একটু গবেষণা করবেন, একটু উদ্যোগ নেবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো, ভিসি স্যার সহ অন্যদের কাছে, আমাদের ব্যাপক সাংস্কৃতিক পদক্ষেপ নেওয়া দরকার এটার পিছনে, এবং এর বাইরেও এক ধরনের সচেতনতা তৈরি করার প্রয়োজন আছে। তারপরে যৌন যেটাকে আমরা বলি যে কি বলা যায়, যৌন জ্ঞান দেওয়ার ব্যাপার আছে, স্বাস্থ্য মানে অনেক ধরনের বিকৃতি থেকে যাতে আমাদের তরুণ তরুণীরা রক্ষা পান, এবং যাতে করে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্মকে গড়ে তুলতে পারি। এটাই হচ্ছিল মূল কথা এখানে বলার। আমি ব্যক্তিগতভাবে এবি জুবাইরের পক্ষে আছে। আমি জানি আপনারা অনেকেই খুব মজা পাচ্ছেন যে প্রেশার গ্রুপের নেতারা একটা প্রেশার দিয়েছে, বাট এটা আসলে তা নয়। এটা একটা গোটা সামাজিক সমস্যা, এবং সেই সামাজিক সমস্যাকে আমাদেরকে সামাজিকভাবেই কি বলা যায় মোকাবেলা করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন ধরেন এই জুবাইরের কথাটা আমি কেন বলছি, আমি এর আগে দেখেছি যে 9 মাস আগেও মানে তার এই তৃতীয় লিঙ্গ বা এই বিশেষ লিঙ্গের লোকজনের প্রতি একটা প্যাশন আছে বা একটা আগ্রহের জায়গা আছে। এটা স্বাভাবিক কিনা অস্বাভাবিক জানি না, হয়তো সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে সমাজ কল্যাণের জায়গা থেকেই আছে, বাট তার একটা খুব আগ্রহের জায়গা আছে। আমি 9 মাস আগে ফেস দ্য পিপুল, খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আপনারা জানেন, সেখানেও দেখলাম যে তিনি এই বিষয়ে প্রায় বিশেষজ্ঞ হিসাবে তার অভিজ্ঞতা বর্ণনা করছেন। তিনি বলছেন কিভাবে তিনি কাস্টমার ছদ্মবেশে টাকা দিয়ে সেখানে গিয়েছেন, এবং এই বিশেষ শ্রেণীর লোকজনের সাথে বা যারা এই কি বলা যায় যৌনবৃত্তির সাথে আছেন, তাদের সাথে তিনি কথা বললে আর খুব আগ্রহের জায়গা আছে। এই ক্লিপগুলো দেখানোর মানেটা হচ্ছে আমাকে বোঝাতে চাচ্ছে যে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না। কিছু মানুষের মধ্যে এক ধরনের আগ্রহের জায়গা আছে, কৌতূহলের জায়গা আছে, কিন্তু এগুলোকে যদি আমরা রাইট চ্যানেলে পরিচালনা না করি, তাদেরকে যদি যথেষ্ট পরিমাণ তথ্য সহায়তা সাহায্য না করি, শিক্ষা দীক্ষায় দীক্ষিত না করি, তাহলে কিন্তু তাদের যে কোনো ব্যর্থতার দায়ভার সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের সকলকে নিতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো, যাতে করে তাদের একটা উদ্যোগ তাদের এই ছাত্রছাত্রীদেরকে সহায়তা করে, এবং তাদের যারা ছাত্রছাত্রী নন তারাও কিন্তু পরোক্ষভাবে এটা থেকে উপকৃত হবেন, এই পুরো প্রজন্মকে। এএফপিকে দেয়া জননেত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার 10-11 ঘন্টা আগে প্রকাশিত হয়েছে, এবং সেটা আবার বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক জায়গায় আবার খবর হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা আসলে সবসময় আন্তর্জাতিক খবর। শেখ হাসিনার দেয়া এই সাক্ষাৎকারের কোন অংশটা গুরুত্ব দিতে হবে, কোন অংশটাকে তেমন গুরুত্ব দিতে হবে না, বা কিভাবে এই বক্তব্যগুলো পড়তে হবে, সেটা নিয়ে এই ভিডিওটা করছি। দেখুন, এর সাথে আরেকটা জিনিস আছে যে আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক আছে, সেখান থেকে প্রফেসর এ আরাফাতের ইউটিউবে জননেত্রী শেখ হাসিনার প্রকাশিত একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটারও একটু বিশ্লেষণ করে এই ভিডিওটা শেষ করব। জননেত্রী শেখ হাসিনা যথারীতি বলেছেন তিনি ফিরবেন, তিনি জানেন ফেরার চ্যালেঞ্জ কি, তাকে জেলে নেওয়া হতে পারে, ফাঁসি দিতে হতে পারে, এগুলোর জন্য মানে তাকে জেলে নেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য যারা বাংলাদেশ এখন দখল করে আছে তারা প্রস্তুত হয়ে আছে, এসব তিনি জানেন, কিন্তু তিনি ফিরবেন, তার ফেরার এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। এটা তো সঠিক কথা। যারা প্রথমেই শুনেছিলেন যে শেখ হাসিনা একটা ডেট দিয়েছেন ফিরবেন, আমরা যারা শেখ হাসিনার কর্মী কিংবা যারা শেখ হাসিনাকে চেনেন, শত্রু এবং মিত্রপক্ষে সবাই জানেন যে শেখ হাসিনা এইরকম একটা কথা না বুঝে বলেননি, সিদ্ধান্ত না নিয়ে করেননি, এখন তিনি ফিরবেন। সোজা কথা, এই ফেরার ক্ষেত্রে যেসব রিস্ক আছে সেগুলা বলছেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা এগুলা বলছেন এই জন্য যে এই জিনিসগুলো বলতে হয়। উনি কি বলবেন? উনি কি বলবেন যে আমি গিয়েই তারেক রহমানের সরকারকে ফেলে দিব এবং আমি প্রধানমন্ত্রী হয়ে বসে যাব, এটা বলবেন তিনি? কিন্তু এটা বলবেন না। ফলে যে কথাগুলো
বলা হয় সেটার উপর আসলে এমফাসিস করার দরকার নেই। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, কারণ হলো বাংলাদেশটা 2024 যারা জঙ্গি উত্থান করেছে, পরবর্তীতে যারা দখল করেছে, তারা বাংলাদেশটাকে চালাতে পারেনি। আমাদের বক্তব্য পরিষ্কার, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউতে ওই বক্তব্যটা পরিষ্কার, মানে শেষের দিকে ইন্টারভিউর, এটা লিখিত ইন্টারভিউ ছিল, তিনি বলেছিলেন যে 2024 যে ছাত্র আন্দোলনের নামে যেটা হয়েছিল এটা ছিল অর্গানাইজড, প্ল্যান্ড, এটা ভায়োলেন্স ছিল এবং সরকার ফেলে দেওয়ার আন্দোলন ছিল, সুস্পষ্টভাবে বলেছেন। আর উনি ওইখানে যেটা নিয়ে সবাই ওনাকে খোঁচায় যে আপনি কি ক্ষমা চাইবেন, এক স্পষ্ট শেখ হাসিনা এটা নিয়ে কোনো কথাই বলেননি। তিনি বলেছেন যে যারা মারা গেছে তাদের সবার পরিবারের কাছে তিনি সমবেদনা জানান, কিন্তু তিনি যেটা বলেছেন যে রাষ্ট্র চালাতে গেলে একটা ছোট ঘটনা বা একটা ইনস্ট্রাকশন আইসোলেটেড দেখার কোনো মানে সেটাকে পৃথক করে দেখার কোনো সুযোগ নাই, সামগ্রিক বিষয়টা দেখতে হবে। সত্যকার হলো যে সামগ্রিক বিষয়টা আমরা বিভিন্ন বক্তব্যে বলে আসি, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 জঙ্গি উত্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, চিফ এক্সিকিউটিভ, রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা। সুতরাং তাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করার তা করতে হতো, কিন্তু তিনি সেটা করেননি। তিনি যেহেতু জঙ্গিদের মেরে ফেলছিল, জঙ্গিরা নিরীহ মানুষদের মেরে ফেলছিল, পুলিশ এই ধরনের আত্মঘাতী হামলার মুখে পুলিশ অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, সেনাবাহিনী ইতিমধ্যে পক্ষ ত্যাগ করে জঙ্গিদের পক্ষে চলে গেছে। এই অবস্থাতে শেখ হাসিনা চাননি যে আর মানুষ মরুক। সেই জন্য তিনি স্পষ্টভাবে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার একটা বক্তব্য, যেটা ইউনুসের দস্যুতন্ত্র প্রকাশ করেছিল, সেটাতে সুস্পষ্টভাবে আছে যে শেখ হাসিনা কোনোভাবেই চাননি একটা মানুষও মারা যাক। সেটাই ছিল স্পিরিট, এবং আমরা মনে করি যে শেখ হাসিনার সেই স্পিরিটটা ওনার জন্য এজ এ হিউম্যান বিং কিংবা মানবতাবাদী রাষ্ট্রনায়ক এবং গণতান্ত্রিক মানসিকতার রাষ্ট্রনায়ক হিসাবে ঠিক আছে, কিন্তু আমরা মনে করি যে সেই সময় কিছু ভুল হয়েছিল। আর্মিকে মোটেই বাংলাদেশের রাস্তায় নামানোর দরকার ছিল না, আওয়ামী লীগ একাই যথেষ্ট ছিল। এখন আসলে ভেতর থেকে বোঝা যায় যে ওবায়দুল কাদেরই সঠিক ছিলেন, ছাত্রলীগই সঠিক ছিল, কিন্তু আসলে পরিকল্পনাটা ছিল না যে কিভাবে এটাকে মোকাবেলা করতে হবে, কিংবা ভারত যেভাবে তাদের ককরোচ আন্দোলনকে মোকাবেলা করেছে সেইভাবে এটা মোকাবেলা করা হয়নি। যা ভুল হওয়ার হয়ে গেছে, কিন্তু এইখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপবাদ সবাই দেয় সেটার কোনো ভিত্তি নাই, এবং সেটা আমরা মানিও না। শেখ হাসিনা সেটা সুন্দর জবাব দিয়েছেন, এবং যেগুলো আসলে মানে শোভন ভাষা, যেটাকে আমরা বলি যে ডিপ্লোম্যাটিক অ্যান্সার, সেটাই তিনি দিয়েছেন। এখন চলে আসি যে শেখ হাসিনার যে বক্তব্য প্রকাশিত হয়েছে প্রফেসর আরাফাতের ইউটিউব থেকে হয়ে আওয়ামী লীগের ফেসবুকে যেটা শেয়ার করা হয়েছে, সেখানে অবশ্য জননেত্রী শেখ হাসিনা আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই বক্তব্যে যেটা থাম্বনেল করা হয়েছে সেটা আসলে সবচেয়ে মানে বক্তব্যটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থাম্বনেল করা হয়েছে। তিনি বলেছেন যে ওই একই কথা যেটা এএফপির সাক্ষাৎকারও আছে, যে হামলা, মামলা, জেল, জুলুম, মৃত্যু এগুলা জেনেও কিন্তু আমি এবং আমার কর্মীরা এসে দরকার হলে জেলে যাবে, এরকম একটা কথা। আমি পুরো থাম্বনেলটা ভুলে গেছি, কিন্তু শেখ হাসিনার বক্তব্য আসলে এটা ছিল একেবারে ব্র্যাকেটের মধ্যে, মার্জিনের একটা মন্তব্য। মূল বক্তব্যটা ছিল ইউনুসকে মানুষ চিনতে পেরেছে, বাংলাদেশের মানুষ মনে করত ইউনুস দেশ চালালে দেশের অনেক কিছু ভালো হবে, কিন্তু দেখা গেছে যে ইউনুস ভণ্ড, প্রতারক, শোষক, ইউনুস ডাকাত, ইউনুস একটা বাটপার। এইটা উনি ওনার মতো ভদ্রভাবে বলেছেন। আমরা তো শেখ হাসিনার বক্তব্যকে ভদ্রভাবে আমরা যেটা মিনিং সেটাই বলছি। তারপরে শেখ হাসিনা বলেছেন যে দেশের যে আজকে দুরবস্থা, এটার জন্যই তাকে দেশে আসতে হবে। সত্য কথা হলো এটাই, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা তাদের সংগ্রামটা কিন্তু হলো মানুষের দুঃখ কষ্ট, মানুষের দারিদ্র, ক্ষুধা, এগুলোর বিরুদ্ধে সংগ্রাম। সেই সংগ্রামে তো এরা কেউ জড়িতই হয়নি, অর্থাৎ ইউনুস থেকে জঙ্গি থেকে শুরু করে বর্তমানে তারেক রহমানের সরকারও কিন্তু সেই জায়গায় কোনো ধরনের সুযোগ করতে পারছে না। আপনারা দেখেছেন যে গত অর্থ বছরের লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ এই 2026-এর
মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 2.2%, এবং তারেক রহমানের সরকারের প্রথম কোয়ার্টারেরটা এখনো খবরে আসেনি, হয়তো 2-1 মাস পরে আসবে। তারা 6.5% জিডিপি গ্রোথ ধরেছেন, এটা কোনোভাবেই পূর্ণ হবে না। এই বছর 3 থেকে 3.5% জিডিপি গ্রোথ হবে। এইটাই আমি যত আমাদের অর্থনৈতিক মুরব্বী আছেন, মানে অর্থনীতিবিদ আছেন বাংলাদেশের, অত্যন্ত শ্রদ্ধেয় এবং যারা বোঝেন এই জিনিসগুলো, আমি তাদের সাথে আলাপ করে বলছি, তারা কেউই কিন্তু এটাতে আর কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন না। আমি নিজে অর্থনীতিবিদ না হলেও আমি অর্থনীতি প্রাইমারি খবরগুলো পড়তে পারি, বুঝি, এবং অর্থনীতিতে আমার একটা জেনারেল পাঠ আছে, এটা ধরে নিতে পারেন আপনারা। আমি কোনোভাবেই কিন্তু দেখি না যে তারেক রহমানের সরকার কোনোভাবেই 3.5-4%-এর উপরে জিডিপি করতে পারবেন। তার মানে হলো 2024-এর জঙ্গি উত্থান করে বাংলাদেশের যে কোমর ভেঙে দেওয়া হয়েছে অর্থনীতির, সেইটা আসলে আর পুনরুদ্ধার হবে না যতদিন এখানে হাজার হাজার কথা বলা হয়, কিন্তু যতদিন বাংলাদেশে এই জঙ্গিবাদ, যে জঙ্গিরা বাংলাদেশ দখল করেছে, সেটার আধিপত্য যতদিন থাকবে। সোজা কথা, এই জঙ্গিবাদের আধিপত্য উঠে যাওয়ার একটাই প্রমাণ হলো যে আপনি আর এই ফুয়াদ, আপনি শাহরিয়ার, আপনি মাসুদ জামাতের এই লোকগুলোর কোনো বক্তব্য যেদিন শুনবেন না, সেদিন আপনি হয়তো বুঝতে পারবেন যে তারেক রহমান এই ব্যাপারে সচেতন আছেন। যতদিন এদের বক্তব্য আপনি রাস্তায় দেখবেন, ফেসবুকে এদের হইচই দেখবেন, গালাগালি দেখবেন, চিৎকার দেখবেন, এদের ক্ষোভ দেখবেন, এদের বিকৃত অঙ্গভঙ্গি দেখবেন, এদের গোল চোখ দেখবেন, ততদিন বুঝতে পারবেন যে তারেক রহমান সরকার আসল জায়গায় হাতই দিতে পারেনি। অবশ্য এটা ছাড়াও আরো যে স্ট্রাকচারাল চেঞ্জের দরকার ছিল, সেগুলো তো তারেক রহমান সরকারের কোনো দক্ষতা নাই। আমি তারেক রহমানের সরকারকে বলবো যে আপনারা যদি বাংলাদেশের মানুষের কাছে ভালো থাকতে চান, ভবিষ্যৎ রাজনীতি নিরাপদ করতে চান, আপনারা এগুলো নিয়ে একটু ভাবুন। কেন আপনারা 6 মাস রাষ্ট্র ক্ষমতায় আসার পরও বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এক বিন্দু সুখবর নাই? এটা একটু ভাবলে কিন্তু তারেক রহমান সরকার হয়তো বা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এইটা না ভাবলে, এমনকি তারেক রহমান সরকারের বিশাল প্রমোটার গুলাও কিন্তু বলছে যে রাষ্ট্র কিন্তু নীরব দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। দুর্ভিক্ষ যত সরব হতে থাকবে, তত কিন্তু তারেক রহমানের ব্যক্তিগতভাবে ওনার স্টেক বাড়বে। তারেক রহমান, দেখুন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে বিপদ হয়েছিল, এটা তো কেটে গেছে, এখন তো ফেরার পালা। কিন্তু তারেক রহমান সাহেব এবং তার যে দুর্বল রাজনৈতিক দল, যদিও জনসমর্থনে সবল, কিন্তু কৌশলে বুদ্ধিতে তো রাজনৈতিক দলটা দুর্বল, জামাতের চেয়েও বিএনপি। কাজে তারা যদি ভাবেন তাদের মঙ্গল হবে, এবং আমি বরাবরের মতো রিপিট করছি যে আমি কিন্তু বিএনপির একজন সুহৃদ, আমি বিএনপির কোনোভাবেই শত্রু না। এবং বিএনপি বাংলাদেশে টিকে থাকুক, আওয়ামী লীগ টিকে থাকুক, যে কোনো ধরনের দ্বিদলীয় ব্যবস্থা কায়েম না করলে তো আসলে গণতন্ত্র হবে না। সেক্ষেত্রে বিএনপি যদি সঠিক পথে না আসে, এটা আসলে জাতীয় পার্টি বা অন্য কোনো আধা ধর্মীয় দলগুলো এটা পূরণ করবে। সেটা তারেক রহমান সাহেবেরই উচিত, এবং তার দলের নেতা বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উচিত এই জিনিসটা বিবেচনা করে দেখার। আমার যতটুকু পরামর্শ দেওয়ার বাইরে থেকে আমি সেটা দিলাম। যে কথাটা বলে এই ভিডিওটা শেষ করব, শেখ হাসিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন সেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা ধরাশায়ী হয়েছে, সেইটাকে রক্ষা করার কথা তিনি বলছেন। আমাদের জন্য এটা অত্যন্ত সুখবর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যত বক্তব্য রাখছেন, সেখানে তিনি মুক্তিযুদ্ধের মূল্যবোধ বা মুক্তিযুদ্ধের চেতনার কথাটা তিনি বারবার আনছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি বারবার বলছি, বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগের আদর্শ, শেখ হাসিনার আদর্শ এবং বাংলাদেশের বেঁচে থাকা, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি জড়িত। মুক্তিযুদ্ধের চেতনাটা যদি ভুলও হয়ে থাকে, তবু এটার সাথে জড়িত। কিন্তু আসার কথা হলো মুক্তিযুদ্ধের চেতনা খাঁটি। সারা পৃথিবী, মানব সভ্যতা, তারপরে আপনার ইতিহাস অগ্রগতি লাভ করেছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে অসাম্প্রদায়িক চেতনা, সেটার পথে। সুতরাং আমাদের তো এখানে ভয়ের কিছু নাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেইনি, এখন দিচ্ছি। এবং জননেত্রী শেখ হাসিনার বক্তব্য আমি যতবার শুনি, আমি কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি আশাবাদী হচ্ছি। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় যদি অটল থাকি, আমরা যদি সেটাকেই আমাদের পথ বলে মনে করি, বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, আমরা বঙ্গবন্ধুর সম্মান পুনরুদ্ধার করতে পারবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই নিয়ে আরো অনেক বক্তব্য দেওয়ার আছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা কি, কিভাবে এটাকে রক্ষা করতে হবে, এবং কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, ফিলোসফার হোক, কবি হোক, সাহিত্যিক হোক, এদের সবাইকে পাকিস্তানি সেকুলার হিসাবে চিহ্নিত করে একইভাবে বাংলাদেশের যে মূল শত্রু,
একাত্তরের ঘাতক দালাল রাজাকার বাহিনী, তাদের সাথে একসাথে কিন্তু এক ব্র্যাকেটে ফেলে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বক্তব্যগুলো শেয়ার করবেন অন্যদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মনে হয় যে অযৌক্তিক কিছু বলেছি, প্রতিবাদ করবেন কমেন্টে এসে। আমি কিন্তু সংশোধিত হওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি।